আজকে আমরা যেটা আলোচনা করব, যেটা শুরু করব, সেটা আগের বছর আমরা পড়েছিলাম অল্প বিস্তর, বা আগের বছরই একদম নতুন অ্যাড হয়েছে আমাদের ইভিএস এর মধ্যে। সেটা হচ্ছে আমাদের বায়ো রেমিডিয়েশন, এই চ্যাপ্টারটা। ওকে, তো আগের বছর খুব তাড়াহুড়োর মধ্যে এগুলো আমাদের কমপ্লিট করতে হয়েছিল, কারণ আমরা দেখেছিলাম পরীক্ষার কয়েকদিন আগেই এটাকে অ্যাড করেছিল সিলেবাসের মধ্যে। তো সেটাকে আরও ভালোভাবে আরও ডিটেলসে এবছর আমরা পড়ার চেষ্টা করব। একটু মন দিয়ে শুনবে, কারো কোথাও যদি ডাউট লাগে অবশ্যই জিজ্ঞেস করবে। ঠিক আছে? তো দেখো, অযথা কেউ মাইক্রোফোন অন করো না, যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু জিজ্ঞাসা থাকে তখনই অন করবে। তো আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে বায়ো রেমিডিয়েশন। এটা কি? এটা একটা প্রসেস। ওকে, এটা একটা প্রক্রিয়া বা একটা প্রসেস, আর কিছুই নয় তাছাড়া। যেমন ধরো, যে তোমার শরীরের মধ্যে, তোমার বডির মধ্যে যদি কোনো বাইরে থেকে ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে তোমার ব্লাড সেলের মধ্যে যে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেলস রয়েছে, তো তারা কি করে? অ্যাটাক করে থাকে, এবং সেই যে ফরেন পার্টিকেল বা ফরেন বডি, যে ব্যাকটেরিয়া বা ভাইরাস বাইরে থেকে প্রবেশ করেছে তোমার শরীরের মধ্যে, তাকে শেষ করে দেয়। ঠিক এই একই প্রসেস, অনেকটাই একই প্রসেস আমাদের নেচারের মধ্যেও ঘটে, আমাদের প্রকৃতির মধ্যেও ঘটে। এই যে প্রসেসটা যে প্রকৃতির মধ্যে ঘটছে, এটাই হচ্ছে বায়ো রেমিডিয়েশন প্রসেস। কি না, মানুষের বিভিন্ন কাজকর্মের ফলে বা প্রাকৃতিক বিভিন্ন কাজকর্মের ফলে অনেক সময় বিভিন্ন টক্সিক জিনিসপত্র, বিষাক্ত জিনিসপত্র প্রকৃতির মধ্যে মেশে। সেটা জলের মধ্যে মিশতে পারে, মাটির মধ্যে মিশতে পারে, বা বাতাসের সাথে মিশতে পারে। এবার এই যে বায়ো রেমিডিয়েশন, সেই প্রসেসের মাধ্যমে কি হচ্ছে? এটা একটা জৈবিক পদ্ধতি, যা দেখো লেখাই রয়েছে। এটা জৈবিক পদ্ধতি, যার দ্বারা প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে মূলত মাইক্রো অ্যালগি, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, জীবাণু দ্বারা বায়ু, জল, মাটি, শিল্পজাত বর্জ্য পদার্থ প্রভৃতি থেকে দূষক পদার্থগুলোকে অপসারণ করা হয় বা লেস টক্সিক পদার্থে পরিণত করা হয়। এটা মানুষ কৃত্রিমভাবেও করতে পারে, আবার এটা প্রাকৃতিকভাবেও হয়। অর্থাৎ ধরে নাও, এটা একটা কোনো পাত্রের মধ্যে জল রয়েছে, এই জলটা দূষিত হয়ে গেছে, এর মধ্যে বিষাক্ত পদার্থ রয়েছে, টক্সিক ম্যাটেরিয়াল রয়েছে এর মধ্যে। তো সেক্ষেত্রে কি হলো? তুমি কৃত্রিমভাবে এর মধ্যে ব্লিচিং পাউডার দিলে, ওকে, এবং এর ফলে এই জলটা আবার অপেক্ষাকৃত পরিশুদ্ধ বা শুদ্ধ হয়ে গেল। তো এই প্রসেসটাই হচ্ছে বায়োরেমিডিয়েশন। প্রকৃতিগতভাবেও এরকম বিষাক্ত, ধরো কোনো পুকুরের জল পচে গেছে বা নষ্ট হয়ে গেছে, তার মধ্যে প্রচুর জীবাণু উৎপন্ন হয়েছে, তো তখন প্রকৃতি থেকেই অটোমেটিক বেশ কিছু মানে ভালো জীবাণু জন্ম দেবে সেই পুকুরের জলে। তারা কি করবে? তারা ওই সমস্ত খারাপ জীবাণুগুলোকে খেয়ে নেবে বা তাদের ধ্বংস করে পুকুরের জলটাকে আবার বিষাক্ত থেকে শুদ্ধ জলে পরিণত করবে। এই যে টোটাল প্রসেসটা, এইটুকু হচ্ছে বায়ো রেমিডিয়েশনের মূল বক্তব্য। তো এইটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা একটু বলো, তোমাদের কারো কোথাও বুঝতে সমস্যা কিনা? বায়ো রেমিডিয়েশন জিনিসটা বলতে কি, এটুকু বোঝা গেছে। অর্থাৎ প্রকৃতির যদি শরীর খারাপ হয়, অটোমেটিক প্রকৃতি সেটাকে ঠিক করে নেয়। এই প্রসেসটাই হচ্ছে বায়ো রেমিডিয়েশন। ওকে, কারো কোনো সমস্যা? ফাঙ্গিটা কি? ফাঙ্গাস? ফাঙ্গি বলতে ফাঙ্গাস বোঝাচ্ছে, বিভিন্ন প্রকারের ফাঙ্গাস থেকে থাকে। আচ্ছা, বেশ, পরবর্তীতে দেখো, এই পদ্ধতির আবিষ্কর্তাকে তো মনে রাখবে, এই পদ্ধতির আবিষ্কর্তা হলেন জর্জ এম রবিনসন। এখান থেকে প্রশ্ন আসতে পারে, মনে রাখবে বায়ো রেমিডিয়েশন। এবার আবিষ্কর্তা মানে কি? তিনি কি করলেন? এই যে রবিনসন বাবু, তিনি কি করলেন? যে কৃত্রিমভাবে এই বায়ো রেমিডিয়েশন প্রসেসকে কৃত্রিমভাবে তিনি ঘটিয়েছিলেন। ওকে, কৃত্রিমভাবে অর্থাৎ বিষাক্ত জলের মধ্যে তিনি কৃত্রিমভাবে বেশ কিছু জীবাণুকে ছেড়ে দেন, এবং দেখেন যে সেই সমস্ত জীবাণু এমন কিছু কার্যকলাপ সেই জলের মধ্যে গিয়ে করেছে, যার ফলে সেই বিষাক্ত জলটা লেস টক্সিক ওয়াটারের মধ্যে পরিণত হয়েছে, বা তার বিষাক্ততার পরিমাণটা অনেক বেশি কমে গেছে। তো তিনি তখন দেখলেন এইভাবে কিন্তু কৃত্রিমভাবে ওই বায়ো রেমিডিয়েশন প্রসেসটা ঘটানো যায়। তো জর্জ এম রবিনসন প্রথম কৃত্রিমভাবে কিন্তু বায়ো রেমিডিয়েশন প্রসেসের আবিষ্কার করেন। ওকে, এরপর এটাকে বিভিন্ন কাজে কিন্তু লাগানো হয়। দেখো, এটি একটি জৈবিক ব্যবস্থা। জৈবিক ব্যবস্থা কেন বলা হচ্ছে? কারণ মনে রাখবে, জীবাণু বা জীব এর সাহায্য ছাড়া বায়ো রেমিডিয়েশন ঘটানো সম্ভব নয়। যেমন যেটা আমরা প্রথমে পড়লাম, হয় সেখানে ব্যাকটেরিয়া থাকবে, না হয় অ্যালগি থাকবে, মাইক্রো অ্যালগি, না হয় ফাঙ্গি থাকবে, তো না হয় জীবাণু থাকবে। অর্থাৎ এরকম জৈব জিনিস থাকতেই হবে সেখানে।
ঠিক আছে, এমন কিছু নয় যে কোনো একটা তুমি কোনো ওষুধ দিয়ে দিলে এবং সেখান থেকে টোটাল বায়োরেমিডিয়েশন ঘটে গেল, অর্থাৎ সেখানে জৈব সত্তা একটা থাকবেই, হয় মাইক্রো অ্যালগি, নয় ব্যাকটেরিয়া, নয় ফাঙ্গি, অর্থাৎ সেখানে প্রাণের আবির্ভাব হবে। প্রাণের আবির্ভাব হবে মানে কি, প্রাণের সংস্পর্শ থাকবে সেটার মধ্যে, তো এই কারণে এটাকে জৈব বলা হয়েছে। তো জৈবিক ব্যবস্থা এটা। সাধারণত দেখো ব্যাকটেরিয়া, মাইক্রো অ্যালগি, অ্যালগি অর্থাৎ এক প্রকারের শ্যাওলা, সহজ ভাষায় এটাকে বলতে পারো শ্যাওলা, যেটা জলের মধ্যে থাকে। ওকে। আচ্ছা, আর কি, মাইক্রো রেমিডিয়েশনে ছত্রাক এর সাহায্যে বায়ু, জল, মাটি, গ্যাস, শিল্প প্রবাহ ইত্যাদি থেকে পরিবেশগত দূষক অপসারণ করা হয়। এই যে শিল্প কলকারখানা থেকে মাটি, বায়ু, জল সমস্ত কিছু দূষিত হচ্ছে, তো সেই ক্ষেত্রে এবার বায়ো রেমিডিয়েশন প্রসেসকে কাজে লাগানো হচ্ছে। সেই ক্ষেত্রে কি করা হচ্ছে, ধরো এই শিল্পটা থেকে প্রচুর পরিমাণে দূষিত জল এই নদীর মধ্যে ফেলা হচ্ছে পাইপের মাধ্যমে। ঠিক আছে, এই নদীর মধ্যে বা পুকুরের মধ্যে, জলাশয়ের মধ্যে ফেলা হচ্ছে, তো এখানে এমন কিছু ব্যাকটেরিয়া ছেড়ে দেওয়া হচ্ছে বা চাষ করা হচ্ছে, যারা কি করছে, এই দূষিত জলের মধ্যে থেকে যে দূষিত বা টক্সিক যে জিনিসটা রয়েছে সেটাকে খেয়ে নিচ্ছে বা সেটাকে লেস টক্সিক জিনিসে পরিণত করছে। এই প্রসেসটাই হচ্ছে বায়োরেমিডিয়েশন, অর্থাৎ প্রকৃতিকে কৃত্রিম উপায়ে ভালো রাখার একটা পদ্ধতি। ঠিক আছে। আচ্ছা, বেশ, পরবর্তীতে দেখো এই যে দেখতে পাচ্ছ এই ছবিটা বায়োরেমিডিয়েশনের, তো এদিক দিয়ে মানুষ কি করছে, শিল্প কলকারখানা থেকে দেখো বায়ুকে দূষিত করছে, এখানে আমরা দেখতে পাচ্ছি, এদিকে ভূমিকে দূষিত করছে, জলকে দূষিত করছে, এবং নেচার কি করছে, এদিক দিয়ে রিকভারি করছে। ওকে। এই যে বায়ো রেমিডিয়েশন প্রসেস, মনে রাখবে এটা প্রাকৃতিকভাবেও ঘটে, এটা প্রাকৃতিকভাবেও ঘটে, আবার এটা কৃত্রিমভাবেও ঘটে। কৃত্রিমভাবে তুমি ডাইরেক্ট এই জলের মধ্যে জীবাণু ছেড়ে দিতে পারো, আর প্রাকৃতিকগতভাবে কি, এই সমস্ত মাটি তথা শৈবাল ইত্যাদি থেকে অটোমেটিক জীবাণু তৈরি হয় এবং তারা এই সমস্ত বিষাক্ত পদার্থকে লেস টক্সিক বা কম বিষাক্ত পদার্থে পরিণত করে। ওকে। তো দুই প্রকারেই কিন্তু বায়ো রেমিডিয়েশন ঘটতে পারে, প্রাকৃতিকগতভাবেও আবার কৃত্রিমগতভাবেও। তাহলে একদিক দিয়ে মানুষ কি করছে, পরিবেশকে দূষণ করছে, অন্য দিক দিয়ে নেচার নিজেকে নিজেই রিকভার করছে। এই প্রসেসটাই হচ্ছে বায়ো রেমিডিয়েশন প্রসেস। ওকে। দেখো, বায়োরেমিডিয়েশনের শ্রেণীবিভাগ সম্পর্কে বা জানবো। দেখো, একে বেশ কয়েকটি শ্রেণীতে আমরা ভাগ করতে পারি, যাদের মধ্যে অন্যতম হলো কি, ফাইটো রেমিডিয়েশন। ফাইটো রেমিডিয়েশন অর্থাৎ কি, ফাইটো কথাটা কিসের সাথে, আমরা জানি এটা উদ্ভিদের সাথে, উদ্ভিদের সাথে সম্পর্কযুক্ত, তাই তো আমরা পড়েছি, একটা হচ্ছে জু প্লাঙ্কটন, একটা হচ্ছে ফাইটো প্লাঙ্কটন। ফাইটো প্লাঙ্কটন। আচ্ছা, জু প্লাঙ্কটন হচ্ছে প্রাণী প্লাঙ্কটন, আর ফাইটো প্লাঙ্কটন হচ্ছে উদ্ভিদ প্লাঙ্কটন, আমরা জানি। দেখো, ফাইটো মানেই উদ্ভিদ, তো আমরা জানি ফাইটো কথাটি উদ্ভিদের সাথে সম্পর্কযুক্ত। আমরা আগের ক্লাসে ফাইটো প্লাঙ্কটন সম্পর্কে পড়ে এসেছিলাম, যেখানে বলা হয়েছিল ফাইটো প্লাঙ্কটন হলো উদ্ভিদ প্লাঙ্কটন। দেখো, তাই এই ফাইটো রেমিডিয়েশন পদ্ধতির উদ্ভিদকে মুখ্য রূপে প্রয়োগ করা হয়, অর্থাৎ এখানে রেমিডিয়েশনটা কে ঘটাচ্ছে, মানে দূষিত কোনো একটা পদার্থকে কম দূষিত পদার্থে পরিণত করছে কে, উদ্ভিদ, বিভিন্ন উদ্ভিদ প্রজাতির বা উদ্ভিদের সাহায্যে কিন্তু এটা করা হচ্ছে। যেমন কি, যেমন একটা উদ্ভিদ হচ্ছে কচুরিপানা। কচুরিপানা কিন্তু কি করে, এই রেমিডিয়েশন প্রসেস ঘটাতে পারে, বা কচুরিপানা যেটা ভাসমান জলজমূলী একটা উদ্ভিদ, অর্থাৎ জলের মধ্যে তার মূল ভেসে থাকে, জলের মাটির জলের মধ্যে মাটির সাথে গেঁথে থাকে না তার শিকড়, সেটা জলের উপর ভাসতে থাকে। তো সেই জল যদি দূষিত হয়, কোনো একটা পুকুরের মধ্যে ধরো প্রচুর পরিমাণে কচুরিপানা রয়েছে, হ্যাঁ, তো সেই জলটা যখন দূষিত হবে তখন কচুরিপানা অটোমেটিক বায়োফিল্ট্রেশন ঘটাবে এবং দূষিত পদার্থকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেবে, এবং পুকুরের যে জলটা রয়েছে সেটা আবার কম দূষিত জলে পরিণত হবে। ওকে। ঠিক এইভাবে বিশেষ কয়েক প্রজাতির উদ্ভিদকে কাজে লাগিয়ে জলাশয় বা ভূমিভাগ বা বাতাসের দূষিত পদার্থকে তারা শোষণ করে নেয় এবং কম দূষিত পদার্থে পরিণত করে সেগুলোকে। তো এই যে প্রসেসটা, যেখানে উদ্ভিদকে কাজে লাগিয়ে এই কাজটা করানো হচ্ছে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ফাইটো রেমিডিয়েশন। একটু ভালো করে বোঝো, সহজ লাগবে। তো এটাকে বলা হচ্ছে ফাইটো রেমিডিয়েশন। ওকে। দেখো, ফাইটো রেমিডিয়েশন পদ্ধতিতে উদ্ভিদকে মুখ্য রূপে এখানে প্রয়োগ করা হয় যখন পরিবেশের বিভিন্ন উদ্ভিদকে কাজে লাগিয়ে পরিবেশগত বিভিন্ন দূষকজনিত পদার্থগুলোকে পুনরায় কম দূষিত পদার্থ অথবা দূষণমুক্ত পদার্থে পরিণত করা হয়, সেই পদ্ধতিকে কিন্তু ফাইটো রেমিডিয়েশন বলা হচ্ছে। আচ্ছা, দেখো, এই ফাইটো রেমিডিয়েশনের বেশ কয়েকটি ভাগ রয়েছে, যেমন কি, প্রথমত হচ্ছে ফাইটো ভোলাটালাইজেশন, আর দ্বিতীয়ত হচ্ছে ফাইটো এক্সট্রাকশন। ওকে। এছাড়া রয়েছে ফাইটো ডিগ্রেডেশন, ফাইটো স্টিমুলেশন, ফাইটো স্টেবিলাইজেশন, রাইজোফিল্ট্রেশন। এগুলো কি আস্তে আস্তে আমরা জানবো, যদিও এত সব কিছু আমাদের জেনে দরকার নেই, কারণ আমরা এখানে এগুলো গ্র্যাজুয়েশনের সাবজেক্ট, তো এত ডিটেলসে আশা করি আসবে না। তো তাও অল্প বিস্তর ধারণা এগুলো সম্পর্কে আমরা নিয়ে যাব। দেখো,
তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, সেখানে কি দেখা যাচ্ছে যে একটা উদ্ভিদ রয়েছে, সেই উদ্ভিদ এখান থেকে রাইজোফিল্ট্রেশন ঘটাচ্ছে, অর্থাৎ তার শিকড়ের মাধ্যমে কি করছে, তার শিকড়ের মাধ্যমে জলকে শোষণ করছে, সেখান থেকে দূষিত পদার্থ শোষণ করছে। ওকে, তো এখানে কিন্তু ঘটছে রাইজোফিল্ট্রেশন। এবার দেখো ফাইটোস্টেবিলাইজেশন অর্থাৎ কি, এই উদ্ভিদের শিকড়ের মধ্যে এমন বেশ কিছু ব্যাকটেরিয়া রয়েছে, এমন কিছু ফাংশন রয়েছে যা পলিউটেন্টকে, দূষিত পদার্থকে এই শিকড়ের বিভিন্ন অংশের মধ্যে জমা রাখছে। এই অংশের মধ্যে জমা রেখে কি ঘটাচ্ছে, একটা স্টেবল পর্যায়ের মধ্যে নিয়ে আসছে। ঠিক আছে, তো এই প্রসেসটাকে বলা হচ্ছে ফাইটোস্টেবিলাইজেশন। ওকে, আচ্ছা, ফাইটোস্টিমুলেশন কি, দেখো এই যত দিন যাচ্ছে এই যে পলিউটেন্ট বা দূষিত পদার্থের যে পরিমাণ, এই যে পিঙ্ক কালারের যে বলগুলো দেখতে পাচ্ছ, সেগুলো দেখো এগুলো এদিকে আস্তে আস্তে অনেক বড় আকার থেকে আস্তে আস্তে ছোট আকারে পরিণত হচ্ছে। অর্থাৎ উদ্ভিদের শিকড়ের মধ্যে জমা থাকা অবস্থাতেও বিশেষ কিছু ব্যাকটেরিয়ার কারণে সেই বিষাক্ত পদার্থের পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে। দেখো ছোট ছোট পিঙ্ক কালারের যে বলগুলো, সেগুলো আস্তে আস্তে ছোট হয়ে গেছে। এই জিনিসটাকে কি বলা হচ্ছে, ফাইটোস্টিমুলেশন। ওকে, ফাইটোস্টিমুলেশন। আর কি, দেখো ফাইটো ডিগ্রেডেশন এবং ফাইটো ভোল্টালাইজেশন এবং ফাইটো এক্সট্রাকশন, এইগুলোর মাধ্যমে কি হচ্ছে, সেটা উদ্ভিদের বিভিন্ন ফল বা অন্য কিছু পাতা এই সবের মধ্যে এগুলো জমা হচ্ছে এবং এক্সট্রাকশনের মাধ্যমে সেগুলো এক্সট্র্যাক্ট হচ্ছে। অর্থাৎ একটা টাইম আসছে, উদ্ভিদ যখন তার ফলগুলোকে ঝরিয়ে দিচ্ছে, উদ্ভিদ তার পাতা ঝরিয়ে দিচ্ছে, উদ্ভিদ তার বাকল ঝরিয়ে দিচ্ছে, যেগুলোকে আমরা পত্রমোচন বলে জানি, পত্রমোচন, ফলমোচন, বাকলমোচন হয়। তো এই তিনটে প্রসেসের মাধ্যমে ফাইটো এক্সট্রাকশন ঘটছে, অর্থাৎ তার দেহের মধ্যে জমে থাকা যে দূষিত পদার্থ, যে পলিউটেন্ট সে শিকড়ের মধ্যে এবং তার দেহের মধ্যে জমিয়ে রেখেছিল, ফাইটো এক্সট্রাকশনের মাধ্যমে সেটাকে এবার বাইরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। অর্থাৎ দেখো, একটা বিশাল দূষিত পদার্থকে উদ্ভিদ প্রথমে তার শিকড়ের মাধ্যমে অ্যাবজর্ব করলো এবং শিকড়ের মধ্যে জমিয়ে রাখলো। এই জিনিসটা হচ্ছে রাইজোফিল্টারেশন, হচ্ছে জল থেকে অ্যাবজর্ব করা। ফাইটো স্টেবিলাইজেশন হচ্ছে তার শিকড়ের মধ্যে যখন সেটাকে জমিয়ে রাখছে। ওকে, ফাইটোস্টিমুলেশন হচ্ছে শিকড়ের মধ্যেই এমন কিছু বিশেষ ব্যাকটেরিয়ার মাধ্যমে অতিরিক্ত বিষাক্ত পদার্থকে কম বিষাক্ত পদার্থে পরিণত করছে। ফাইটো ভোল্টালাইজেশন এবং ফাইটো ডিগ্রেডেশনের মাধ্যমে ফল, পাতা, বাকল ইত্যাদির মাধ্যমে সেই পলিউট্যান্টকে নিয়ে আসছে এবং ফাইটো এক্সট্রাকশনের মাধ্যমে কম দূষিত পদার্থে পরিণত করে সেটাকে আবার পরিবেশে ফেলে দিচ্ছে। ঠিক আছে, এই যে টোটাল প্রসেস, এটা হচ্ছে উদ্ভিদের মাধ্যমে বায়োরেমিডিয়েশন প্রসেস। ঠিক আছে, আচ্ছা এইটুকু বলো, এই ছয়খানা জিনিস তোমরা বুঝতে পারলে কিনা, বা এই যে টোটাল আমরা ফাইটো রেমিডিয়েশন প্রসেসটা পড়লাম, এটা বোঝা গেল কিনা। অর্থাৎ একটা উদ্ভিদ কিভাবে আমাদের পরিবেশ থেকে দূষিত পদার্থকে শোষণ করে সেই দূষিত পদার্থকে অপেক্ষাকৃত কম দূষিত পদার্থে পরিণত করে আবার পরিবেশে ফিরিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে আমাদের বায়োরেমিডিয়েশনের উদ্ভিদের শ্রেণীগত ভাগ বা ফাইটো রেমিডিয়েশন প্রসেস। এইটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো আমাকে। ফাইটোস্টেবিলাইজেশন কি, ধরে নাও একটা উদ্ভিদ মাটি থেকে 5 কিলোগ্রাম বিষাক্ত পদার্থ শোষণ করলো। ঠিক আছে সৌভিক, 5 কিলোগ্রাম বিষাক্ত পদার্থ শোষণ করলো। এবার উদ্ভিদের শিকড়ের মধ্যে বসবাসকারী কিছু ব্যাকটেরিয়া, তারা কি করলো, সেই বিষাক্ত পদার্থের সাথে বিক্রিয়া করে 5 কিলোগ্রাম বিষাক্ত পদার্থটাকে 500 গ্রাম বিষাক্ত পদার্থে পরিণত করে ফেললো। ঠিক আছে, অর্থাৎ পরিমাণে কি করছে, কমিয়ে দিচ্ছে। এই জিনিসটাকে, এই যে পরিমাণে কমিয়ে দেওয়া হচ্ছে, দেখো ভালো করে ছবিটা, এই যে পরিমাণে কমিয়ে দেওয়া হচ্ছে এইটাকে বলা হচ্ছে ফাইটোস্টিমুলেশন। আর তুমি যেটা বলছো স্টেবিলাইজেশনটা কি, যে উদ্ভিদ যখন রাইজোফিল্ট্রেশন প্রক্রিয়াটা প্রথম যখন ঘটাচ্ছে, অর্থাৎ মানে ভূনিম্নস্থ যে জল, সেখান থেকে জল এবং খনিজ লবণ শোষণ মানে সে করছে। যখন জমি রাখছে। হ্যাঁ, সেটাকে যখন ধরে রাখছে শিকড়ের মাধ্যমে, সেটাকে স্টেবল করে রাখছে এক জায়গায়, প্রথমে ঘটছে আর ফাইটো যখন সে স্টেবিলাইজেশন এবং সেই স্টেবিলাইজেশনের পরে ঘটছে কি, সেটাকে পরিমাণে কমিয়ে ফেলছে, সেটা হচ্ছে ফাইটো স্টিমুলেশন। বোঝা গেল সৌভিক, বোঝা গেছে? ওকে, বাকিদের গোলাম কোথায় সমস্যা বলো, গোলাম কোথায় সমস্যা? অভিজিৎ, অভিজিৎ প্রামাণিক, অপূর্ব, অভিজিৎ কুণ্ডু, চন্দন, গোলাম, জন্নতি, ঘোষ, মাসুমা, রবীন্দ্রনাথ, সৌভিক, রোজিনা, শম্পা, শিল্পা, সুরভি, এটাকে তাজামুল, আচ্ছা, ওয়াহিদা। আশা করি বোঝা গেছে, কারো কোনো সমস্যা থাকলে বলবে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে একবার বলবে।
ওকে, বেশ, ভেরি গুড। নেক্সট দেখো, পরবর্তীতে আসি। গোলাম, কোনো সমস্যা হলে বলবে। বেশ, পরবর্তী এগুলো তোমাদের যেটা বললাম, এই প্রসেসগুলো এখানে আবার আরও একটু টাফ ভাষায় আমি যেটা একদম বাচ্চাদের মতো করে বোঝালাম সেটা এখানে রয়েছে। দেখো, ফটোভোল্টালাইজেশন, এটা কি? এই প্রক্রিয়াতে উদ্ভিদ বাষ্পমোচন প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ ভোল্টালাইজেশনের মাধ্যমে কি হচ্ছে, এই যে শিকড়ের মাধ্যমে দূষিত পদার্থকে সে অ্যাবজর্ব করেছে, সেটাকে কম দূষিত পদার্থে পরিণত করে, আমরা আগেরগুলো পড়লাম ফল মোচন, বাকল মোচনের মাধ্যমে যেমন রিলিজ করে, এক্সট্র্যাক্ট করে দেয়, ঠিক সেরকম ফটোভোল্টালাইজেশনে কি হচ্ছে, বাষ্প মোচনের মাধ্যমে, ঠিক আছে, বাষ্প মোচনের মাধ্যমে কি করছে, দূষিত পদার্থকে তার দেহ থেকে বাইরে বের করে দিচ্ছে। দেখো, এই প্রক্রিয়ায় উদ্ভিদ বাষ্পমোচন প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত। এই প্রক্রিয়ায় উদ্ভিদটা শিকড়ের মাধ্যমে মাটি থেকে বিভিন্ন খনিজ পদার্থ শোষণ করে এবং তার সাথে মানুষের দ্বারা কৃত বিভিন্ন কাজকর্মের জন্য মাটির মধ্যে আবদ্ধ দূষিত পদার্থ কণাগুলোকেও তারা শোষণ করে। ওকে, প্রকৃতির গুণে উদ্ভিদ তার শিকড়ের দ্বারা শোষিত এই সমস্ত দূষিত পদার্থ কণাগুলিকে পরিশোধন করে বাষ্পমোচনের মাধ্যমে পরিবেশে বিশুদ্ধ গ্যাস রূপে পুনরায় ত্যাগ করে। ধরে নাও, এই ছবিটাতে এই যে গোলাপি গোলাপি কালারের দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বিষাক্ত পদার্থ, মাটির মধ্যে মিশেছিল, সেগুলোকে উদ্ভিদ ভুল করে যখন মাটি থেকে খাদ্য সংগ্রহ করেছে, ভুল করে সেগুলোকেও খেয়ে ফেলেছে। এবার কি হয়েছে, ফাইটো স্টিমুলেশনের মাধ্যমে সেগুলো কমে গেছে পরিমাণে, কিন্তু যেটুকু পরিমাণ রয়েছে সেটাকে কি করছে, বিভিন্ন প্রসেসের মাধ্যমে তার দেহে সেটাকে আরও যতটা পারছে নন টক্সিক ম্যাটেরিয়ালে পরিণত করছে। এবং একটা টাইম আসছে এই বিষাক্ত পদার্থকে এই যে ফাইটো ভোল্টালাইজেশন প্রক্রিয়া রয়েছে, এই ভোল্টালাইজেশন প্রক্রিয়া অর্থাৎ বাষ্পমোচন, বাষ্পমোচন ঘটাচ্ছে এবং বাষ্পমোচনের মাধ্যমে পত্ররন্ধ্র দিয়ে বিভিন্ন গ্যাসে পরিণত করছে, নাইট্রোজেন, অক্সিজেন, এরকম বিভিন্ন গ্যাসে পরিণত করে পরিবেশের মধ্যে ফিরিয়ে দিচ্ছে। তাহলে তাহলে একটু দেখো, প্রথমে এই জিনিসটা ছিল কি, পলিউট্যান্ট বা দূষিত পদার্থ, বিষাক্ত পদার্থ, সেটা হয়ে গেল কি, প্রকৃতির বিভিন্ন গ্যাস, অক্সিজেন, নাইট্রোজেনের মতো ভালো গ্যাসে রূপান্তরিত হয়ে গেল। এই প্রসেসটা হচ্ছে ফটোভোল্টালাইজেশনের মাধ্যমে। ওকে, তো ফটোভোল্টালাইজেশনে কি হচ্ছে, দূষিত পদার্থকে বাষ্পমোচনের মাধ্যমে আমাদের পরিবেশের জন্য দরকারি এমন বিভিন্ন গ্যাস যেমন অক্সিজেন, নাইট্রোজেনে পরিণত করে পরিবেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, দেখো, এক কথাতে বলতে গেলে উদ্ভিদ শিকড় দ্বারা দূষিত পদার্থ গ্রহণ করে এবং এটাকে বায়বীয় অবস্থায় রূপান্তরিত করা এবং বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়া। এই যে বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়া বা বাতাসে বাষ্পমোচনের মাধ্যমে এক্সট্র্যাক্ট করা, এটাকে বলা হচ্ছে ফাইটোভোল্টালাইজেশন। নেক্সট দেখো, আমাদের ফাইটো এক্সট্রাকশন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার মূল বা শিকড়ের মাধ্যমে পরিবেশের বিভিন্ন দূষিত পদার্থ, খনিজ মৌলগুলোকে এক জায়গায় সংগ্রহ করে থাকে। এই প্রক্রিয়াতে অংশ নেয় তার শিকড়, মূলডম, পাতা, ফল ইত্যাদি অঙ্গ। এই এক জায়গায় দূষিত পদার্থ সংগ্রহ করার প্রক্রিয়াকে ফাইটো এক্সট্রাকশন বলে। মনে পড়ছে, তোমরা একটা জিনিস পড়েছিলে যে বায়োম্যাগনিফিকেশন, মনে আছে কারো কারো খাদ্য শৃঙ্খলে? বায়োম্যাগনিফিকেশন, আর একটা ছিল বায়ো অ্যাকুমুলেশন, মনে পড়ছে? মনে আছে কারো বায়ো অ্যাকুমুলেশন আর বায়ো ম্যাগনিফিকেশন? মনে আছে? শিল্পা, বলো তো শিল্পা, বায়ো অ্যাকুমুলেশন মানে কি? বায়ো অ্যাকুমুলেশন হচ্ছে সঞ্চয় করা, আর ম্যাগনিফিকেশন যেটা হচ্ছে এক স্তর থেকে অন্য স্তরে যাওয়া। অন্য স্তরে যাওয়ার সময় কি হয়ে যাবে, সেটা ম্যাগনিফাই হয়ে যাবে, মানে বেড়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ ঠিক, হ্যাঁ, বেড়ে যায়, হ্যাঁ। হ্যাঁ ঠিক এই জিনিসটাই এখানেও হয়েছে। অর্থাৎ শিকড়ের মাধ্যমে যে দূষিত পদার্থ সে শোষণ করেছিল, সেটা পরবর্তীকালে ম্যাগনিফাই করে যাচ্ছে, অর্থাৎ বেড়ে যাচ্ছে সেই সব মৌলগুলো সংগ্রহ করার মাধ্যমে। এবং সেগুলোকে তারা সংগ্রহ করে রাখে কিসের মাধ্যমে? এই যে আমরা পড়েছিলাম, উদ্ভিদ যখন বায়ো ম্যাগনিফিকেশন ঘটে তখন উদ্ভিদ তার ফল, পাতা এইসবের মধ্যেই সেই বিষাক্ত পদার্থ সংগ্রহ করে। কীটনাশক দূষণেও পড়েছি আমরা, যেটাকে বাংলাতে জৈব বিবর্ধন বলি আমরা। ওকে, তো এই ফাইটো এক্সট্রাকশনেও ঠিক একই জিনিস হচ্ছে, এই বিষাক্ত পদার্থগুলোকে উদ্ভিদ তার ফল এবং পাতার মধ্যে সঞ্চয় করে রাখে এক জায়গায়, এবং বছরের একটা টাইম আসে যখন পর্ণমোচী বৃক্ষরা তাদের গাছের সমস্ত পাতা দেখবে ঝরিয়ে ফেলে। হ্যাঁ, বিশেষ করে আমড়া গাছ যখন থাকবে, দেখবে আমড়া গাছ, আম গাছ, এরা, হ্যাঁ, তো এরা একদম পুরো যেন ন্যাড়া গাছ হয়ে যায়, পাতা সব ঝরে যায়। তো এই সমস্ত কাজগুলো করার মাধ্যমে পাতার মধ্যে জমে থাকা সমস্ত বিষাক্ত পদার্থকে তারা তাদের দেহ থেকে বের করে দিল।
ঠিক আছে, এই প্রসেসটাকে ফাইটো এক্সট্রাকশন বলছি। দেখো এখানে ছবি দিয়ে বোঝানো আছে এই যে বিভিন্ন পদার্থগুলোকে সে শোষণ করছে এবং স্টোরেজ ইন লিভস, তার পাতার মধ্যে সঞ্চয় করে রাখছে। এই গাছে ফলটা দেখানো হয়নি, যদি ফল থাকে তো ফলের মধ্যেও সঞ্চয় করে রাখবে এবং একটা টাইমে পাতা এবং ফলকে ঝরিয়ে ফেলার মাধ্যমে বিষাক্ত পদার্থ তার শরীর থেকে বের করে দেবে। ঠিক যেমন বিভিন্ন প্রাণীরা প্রতিনিয়ত মলত্যাগের মাধ্যমে, মূত্রত্যাগের মাধ্যমে তাদের দেহ থেকে বিষাক্ত পদার্থ নির্গত করছে, উদ্ভিদরা ঠিক এই প্রসেসে তাদের পত্রমোচন, তাদের বাকল মোচন, তাদের ফল মোচন, এই অর্থাৎ পাতা ফল, তাদের গায়ের যে ছাল, গাছের যে ছাল হয় সেই ছাল, এগুলোকে যেমন ইউক্যালিপটাস গাছ থাকলে দেখবে ইউক্যালিপটাস গাছে সবসময় ছাল ছাড়তে থাকে, তাই না? দেখবে ভিতরের অংশটা সাদা দেখা যায়, একদম ধবধবে খাতার মতো সাদা, আর খসখসে মানে ছালগুলো, শুকনো কালো কালো ছালগুলো সবসময় ইউক্যালিপটাস গাছে ছাল ছাড়তে থাকে। এটা হচ্ছে বাকল মোচন। তো এই সমস্ত মোচন প্রক্রিয়ার মাধ্যমে তারা তাদের দেহের বিষাক্ত পদার্থকে কিন্তু রিলিজ করে। আচ্ছা, পরবর্তীতে আসি, দেখো ফাইটো ডিগ্রেডেশন। ফাইটো ডিগ্রেডেশন কি? দেখো এর অপর নাম হচ্ছে, দেখো ফাইটো ট্রান্সফরমেশন। এই প্রক্রিয়াতে উদ্ভিদ মাটি এবং জল থেকে জৈব দূষক পদার্থগুলোকে স্থিতিশীল বা একটু কম ক্ষতিকর পদার্থে ট্রান্সফর্ম করে এবং রূপান্তরিত করে। উদ্ভিদের শিকড়ের মধ্যে যে সমস্ত এনজাইম থাকে তারা এই সব জৈব দূষক পদার্থ, এটা দূষক হতো, এই সব দূষক পদার্থগুলোকে ভেঙে ফেলে এবং অন্য রূপ দেয়। অর্থাৎ আমরা সেই মনে পড়ছে দূষণ, বায়ু দূষণের সময় পড়েছিলাম একটা যন্ত্রের নাম ক্যাটালাইটিক কনভার্টার। আমরা বলেছিলাম মোটর বাইকের সাইলেন্সারের আগে লাগানো থাকে ক্যাটালাইটিক কনভার্টার। সেটা কি করে, মোটর গাড়ির ইঞ্জিন থেকে যে দূষিত বাতাস বা দূষিত গ্যাস বের হচ্ছে সেই দূষিত পদার্থগুলোকে অপেক্ষাকৃত কম দূষিত পদার্থে পরিণত করছে। ফাইটোডিগ্রেডেশন প্রসেসের মধ্যেও এটাই হচ্ছে। উদ্ভিদ কি করছে, যে দূষিত পদার্থকে অপেক্ষাকৃত কম দূষিত পদার্থের মাধ্যমে পরিণত করে তার পাতা, ফল ইত্যাদির মাধ্যমে সঞ্চয় সঞ্চয় করে রাখছে। ঠিক আছে, এবং ফাইটো এক্সট্রাকশনের মাধ্যমে সেগুলোকে ঝরিয়ে ফেলে পরবর্তীকালে। তো এই যে কম দূষিত পদার্থে পরিণত করার যে প্রসেস, এটাকে ফাইটো ডিগ্রেডেশন বলা হচ্ছে। পরে আসছি ফাইটো স্টেবিলাইজেশন। স্টেবিলাইজেশন কথার অর্থ হচ্ছে স্থিতিশীল করা, যেটা সৌভিক জিজ্ঞেস করলো। দেখো দ্রুত পরিবর্তনকে হ্রাস করা হয় এই পদ্ধতিতে। গাছপালা দূষিত মাটির মধ্যে থাকা বিভিন্ন দূষিত পদার্থ এবং খনিজ পদার্থগুলো স্থানান্তরণটা সীমাবদ্ধ করে দেয়, অর্থাৎ সে শিকড়ের মধ্যে স্টেবল করে রাখছে। সারা দেহের মধ্যে তৎক্ষণাৎ ছড়িয়ে পড়তে দিচ্ছে না, কিন্তু জমা শিকড়ের, করে রাখছে। হ্যাঁ শিকড়ের মধ্যে সে তৎক্ষণাৎ ছড়িয়ে পড়তে না দিয়ে শিকড়ের মধ্যে জমা করে রাখছে। ওকে, দেখো দূষিত পদার্থযুক্ত অঞ্চলে গাছপালা থাকলে এই পদ্ধতির কারণে সেই দূষিত পদার্থ মৃত্তিকার অন্যান্য স্তরে খুব দ্রুত স্থানান্তরিত হতে পারে না। অর্থাৎ তার পারিপার্শ্বিক অঞ্চল থেকে সে দূষিত পদার্থ কালেক্ট করছে এবং তার শিকড়ের মধ্যে নির্দিষ্ট কিছু অংশে সে সেগুলোকে জমিয়ে রাখছে। এর ফলে সে উদ্ভিদের সারা দেহেও তৎক্ষণাৎ ছড়িয়ে পড়ছে না দূষিত পদার্থ, আবার পারিপার্শ্বিক মৃত্তিকার মধ্যে, মাটির মধ্যেও দূষিত পদার্থটা ছড়িয়ে থাকছে না, উদ্ভিদের শিকড়ের মধ্যেই এসে আবদ্ধ হয়ে থাকছে। এটা একটা প্রকৃতির জন্য ভালো। দেখো এই প্রক্রিয়ার জন্য খাদ্য শৃঙ্খলের মধ্যে দূষিত পদার্থের পরিবহনের পরিমাণও ক্রমশ কমতে থাকছে। ওকে, কারণ একটা উদ্ভিদ যখন তার শিকড়ের মধ্যে দূষিত পদার্থটাকে ধরে রেখেছে, তার মানে উদ্ভিদের পাতা পর্যন্ত, উদ্ভিদের পাতা, কাণ্ড, ফল পর্যন্ত সেই দূষিত পদার্থ এখনো যেতে পারেনি। এর ফলে খাদ্য শৃঙ্খলে কি হচ্ছে, কোনো একটা ছাগল এসে উদ্ভিদকে খাচ্ছে, সে তো উদ্ভিদের শিকড়টাকে এসে খাবে না প্রথমে, সে উদ্ভিদের পাতা খাবে, ফল খাবে, তাই না? তো এর ফলে খাদ্য শৃঙ্খলের মধ্যে যেহেতু শিকড়ের মধ্যে বিষাক্ত পদার্থটা সে ধরে রয়েছে, তো সেই কারণে খাদ্য শৃঙ্খলে বিষাক্ত পদার্থের যে পরিবহন সেটা কমে যাচ্ছে। এবার সব সময় তো ধরে রাখতে পারে না, এবার সেটাকে কমিয়ে ফেলে, কমিয়ে ফেলার পরে সেটাকে পাতা এবং ফলের দিকে পরিবহিত করে তারা। ঠিক আছে, দেখো এর ফলে কি হচ্ছে, এর ফলে দেখো খাদ্য শৃঙ্খলে যে দূষিত পদার্থের পরিবহন সেটা কমে যায়, এটা তো বুঝলাম। দেখো এই প্রক্রিয়ার জন্য খাদ্য শৃঙ্খলের মধ্যে দূষিত পদার্থের পরিবহনের পরিমাণ কমতে থাকে এবং একই কারণে ভূমিক্ষয়ও কম হয়। ভূমিক্ষয়ও কম হয় কারণ একটা উদ্ভিদ, এটা ধরো একটা উদ্ভিদ, এখানে যদি ধরো আমি বলছি 10 কিলোগ্রাম বিষাক্ত পদার্থ রয়েছে, তাহলে সে এটাকে স্টেবিলাইজেশনের মাধ্যমে এখানে শিকড়ের মধ্যে ধরে রাখবে। বিষাক্ত পদার্থের পরিমাণ যদি বেড়ে 20 কিলোগ্রাম হয়, তাহলে সেই উদ্ভিদ তার শিকড়ের সঞ্চালনও আরও বেশি বাড়াবে। কারণ কি, আরও বেশি পরিমাণে বিষাক্ত পদার্থকে তাকে ধরে থাকতে হবে। ঠিক এই কারণে যত বেশি শিকড় তার সঞ্চালিত হবে, ভূমিক্ষয় কী হবে, তত কম হবে, কারণ সে মাটিকে তত আঁকড়ে ধরে থাকবে। তাই এই পদ্ধতিতে উদ্ভিদ প্রচুর পরিমাণে শিকড়কে বিস্তার করতে থাকে এবং এই কারণে ভূমিক্ষয়ও কিন্তু কম হয়। ওকে, পরবর্তীতে আসি, দেখো ফাইটোস্টিমুলেশন প্রসেস। ফাইটোস্টিমুলেশন প্রসেস, দেখো ফাইটোস্টিমুলেশন হলো একটি ফাইটো রেমিডিয়েশনের কৌশল, অর্থাৎ উদ্ভিদের দ্বারা বায়োমেডিয়েশন ঘটানোর একটা কৌশল হচ্ছে ফাইটোস্টিমুলেশন।
আমরা জেনেছি যে ফাইটোরেমিডিয়েশন প্রক্রিয়াতে মাটির মধ্যে থাকা বিভিন্ন দূষিত পদার্থ এবং খনিজ মৌলগুলিকে উদ্ভিদ ভেঙে কম দূষিত পদার্থে পরিণত করে। কিন্তু এই কাজ উদ্ভিদ নিজে করে না, উদ্ভিদের শিকড়ের মধ্যে থাকা বেশ কিছু ব্যাকটেরিয়া এই কাজের মধ্যে অংশগ্রহণ করে। ফাইটোস্টিমুলেশন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের শিকড়ে বসবাসকৃত ওই সমস্ত ব্যাকটেরিয়া যারা বিভিন্ন খনিজ মৌল দূষিত পদার্থে ভেঙে তাদেরকে স্টিমুলেট করে বা উদ্দীপ্ত করা হয়, ফলে তারা আরও দ্রুত কাজ করতে থাকে এবং বায়োরেমিডিয়েশন প্রসেসটি খুব দ্রুত সম্পন্ন হয়। দেখো এই ছবিটা আবার দেখো, এখানে কি আমরা দেখলাম যে, দাঁড়াও, এই যে এখানে আমরা ফাইটোস্টিমুলেশনে কি দেখছি যে বড় বড় বিষাক্ত পদার্থের কণাগুলো আস্তে আস্তে ছোট ছোট কণাতে পরিণত হয়েছে। এর পিছনে কি রয়েছে? এর পিছনে রয়েছে বেশ কিছু ব্যাকটেরিয়া। সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলো এমন কিছু প্রক্রিয়া ঘটিয়েছে যে কারণে বিষাক্ত একটা বড় দূষিত পদার্থের কণা সেটা ছোট দূষিত পদার্থের কণাতে পরিণত হয়েছে। বোঝা গেল? এবার এই যে ফাইটোস্টিমুলেশন প্রক্রিয়াতে কি হচ্ছে, সেই ব্যাকটেরিয়াকে স্টিমুলেট করছে উদ্ভিদ এমন কিছু হরমোন বা রাসায়নিকের মাধ্যমে, যে কারণে সেই ব্যাকটেরিয়া উদ্দীপ্ত হয়ে আরও বেশি বেশি কাজ করছে। এর ফলে আরও বেশি বেশি পরিমাণে বড় বড় দূষিত কণাগুলো ছোট ছোট দূষিত কণাতে পরিণত হচ্ছে। বোঝা গেল? তো এই প্রসেসটা হচ্ছে ফাইটোস্টিমুলেশন প্রসেস। অর্থাৎ এক কথায় সহজ ভাষায় বলতে গেলে ফাইটোস্টিমুলেশন বলতে এখানে স্টিমুলেট কাদের করা হয়? ব্যাকটেরিয়াগুলোকে। আর সেই ব্যাকটেরিয়াগুলো কাজ কি করে? বড় বড় বিষাক্ত পদার্থের কণাগুলোকে ছোট ছোট কম বিষাক্ত পদার্থের কণাতে পরিণত করে। আচ্ছা, নেক্সট একটা দেখি, রাইজোফিল্টারেশন। এটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে এটা জলজ যে সমস্ত উদ্ভিদ থাকে যেমন কচুরিপানা তাদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই। ওকে, রাইজোফিল্টারেশন এটা কি? দেখো, রাইজোফিল্টারেশন হলো ফাইটোরেমিডিয়েশনের একটা রূপ, যাতে বিষাক্ত পদার্থ বা দূষিত ভূগর্ভস্থ জল, ভূপৃষ্ঠের জল এবং বজ্র মিশ্রিত জলকে শিকড়ের মাধ্যমে ফিল্টার করা হয়। এই প্রক্রিয়া চলাকালীন মূলে দূষিত পদার্থ শোষণ ঘটে। অর্থাৎ এটা ধরো এমন একটা উদ্ভিদ যেটা জলজ উদ্ভিদ, জলের মধ্যে জন্মায়, যেমন কচুরিপানা, হ্যাঁ, পাতাঝাঁঝি, পদ্ম, শালুক, এরকম কোনো ফুল। তো ওয়াটার জলের মধ্যে রয়েছে, এখানে উদ্ভিদের শিকড় রয়েছে, উদ্ভিদের শিকড়ের মধ্যে যে লাল লাল বলগুলো দেখতে পাচ্ছ এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে দূষিত পদার্থ। তো উদ্ভিদ কি করছে? জলের মধ্যে জমে থাকা বা জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকা বিভিন্ন যে দূষিত পদার্থগুলো রয়েছে, বিষাক্ত পদার্থগুলো রয়েছে, সেগুলোকে সে শিকড়ের মাধ্যমে অ্যাবজর্ব করছে। ঠিক যেভাবে ডাঙার উদ্ভিদের ছবিটা দেখলে ঠিক এই সমস্ত পদ্ধতিগুলোই ঘটছে, এবং সেখানে বেশ কিছু তার মূলের মধ্যে ব্যাকটেরিয়া রয়েছে যারা এই সব বিষাক্ত পদার্থগুলোকে কম বিষাক্ত পদার্থে পরিণত করছে। এরপর দেখো এই যে পাতার মধ্যে সে সঞ্চিত করে রাখছে। ওকে, একসময় এই পত্রকে মোচন ঘটাবে, অর্থাৎ এই পাতাটা অটোমেটিক শুকিয়ে খসে যাবে উদ্ভিদ থেকে এবং বিষাক্ত পদার্থ তার শরীর থেকে দূর হয়ে যাবে। তো এই যে টোটাল প্রসেসটা, অর্থাৎ যে পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে উদ্ভিদরা জলকে ফিল্টার করে কম বিষাক্ত পদার্থে পরিণত করছে, এই প্রসেসটাকে রাইজোফিল্টারেশন বলছে। দেখো, তো এই এই যে রাইজোফিল্টারেশন প্রসেস, এটা হয় মূলত জলজ উদ্ভিদদের ক্ষেত্রে, মনে রাখবে জলজ উদ্ভিদের ক্ষেত্রে এটা মূলত হয়ে থাকে। কারণ ফিল্টার তো আমরা ভূমিকে ফিল্টার করতে পারবো না, মাটিকে কি ফিল্টার করতে পারবো? পারবো না। ওকে, যেমন এই যে দেখতে পাচ্ছি আমরা কচুরিপানা, কচুরিপানা কিন্তু এই রাইজোফিল্টারেশন প্রসেস ঘটায়। এই প্রক্রিয়ায় দেখো জল থেকে দূষিত পদার্থ শোষণ করে উদ্ভিদরা সেই দূষিত পদার্থকে কম দূষিত পদার্থে পরিণত করে মূলত জল দূষণের ক্ষেত্রে সেই জলকে পরিশ্রুত করে। এই ধরনের প্রক্রিয়াকে এই ধরনের প্রক্রিয়া ব্যবহার করা হয় জল পরিশ্রুত করতে। এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী বিশেষ কয়েকটি উদ্ভিদ হলো আলফা আলফা শাক, উইলো, পপলার, কচুরিপানা ইত্যাদি। তো কচুরিপানাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, রাইজোফিল্টারেশনে অংশগ্রহণ করে কচুরিপানা, এটা মনে রাখবে। ওকে, নেক্সট দেখো। আচ্ছা, এতদূর অবধি বলো, তোমাদের কারো কোনো কোথাও অসুবিধা আছে কিনা? সমস্যা নেই? সৌভিক, গোলাম, বেশ। বাকিরা সব বোঝা গেছে? কারো কোথাও বুঝতে অসুবিধা হলে বলবে। একদম নতুন টপিক, খুব একটা কঠিন নয়, মোটামুটি সহজই বলতে পারো এটাকে। ওকে অভিজিৎ, বেশ, চলো পরবর্তীতে যাই। স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, বাকিদের ক্ষেত্রে স্ক্রিন দেখা যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি তোমাদের। দেখা যাচ্ছে তো। আচ্ছা জন্নতি, তোমার নেটওয়ার্ক সমস্যা হতে পারে, একবার লেফট হয়ে রিজয়েন করো, দেখো স্ক্রিন দেখা যাবে। বেশ, পরবর্তী দিকে যাই। দেখো, এবার আসবো আমরা মাইক্রো রেমিডিয়েশন প্রসেস, মাইক্রো রেমিডিয়েশন বায়োরেমিডিয়েশনের মধ্যে। দেখো, বায়োরেমিডিয়েশন প্রক্রিয়ায় যখন ফাঙ্গি ব্যবহার করা হয়, ফাঙ্গি অর্থাৎ ফাঙ্গাস,
ফাঙ্গাস মানে কি, সহজ ভাষায় বললে যখন ছত্রাক ব্যবহার করে। এতক্ষণ আমরা কি ব্যবহার করছিলাম, এতক্ষণ আমরা উদ্ভিদ ব্যবহার করছিলাম, সেটা জলজ উদ্ভিদ বা স্থলজ উদ্ভিদ। এবার আমরা প্রকৃতিকে ফিল্টার করার জন্য ছত্রাককে ব্যবহার করব। তো বায়োরেমিডিয়েশন প্রসেসে যখন ফাঙ্গি বা ফাঙ্গাস বা ছত্রাক ব্যবহার করা হয় তখন সেটাকে মাইক্রো রেমিডিয়েশন বলে। এই লাইনগুলো থেকেও প্রশ্ন আসবে, মাইক্রো রেমিডিয়েশনে কি ব্যবহার করা হয়, মনে রাখবে ছত্রাক ব্যবহার করা হয়। ওকে, ফাইটো রেমিডিয়েশনে কি ব্যবহার করা হয়, ফাইটো মানে উদ্ভিদ, তো উদ্ভিদ ব্যবহার করা হয়। এই লাইনগুলো থেকে প্রশ্ন আসবে। দেখো উদাহরণ হিসাবে হোয়াইট রুট ফাঙ্গি নামক একটা ছত্রাক হয়, হ্যাঁ, সাদা শিকড়ের ছত্রাক। তো হোয়াইট রুট ফাঙ্গি এর কথা বলা যেতে পারে। ফাঙ্গি দ্বারা বায়োরেমিডিয়েশন 1985 সালে প্রথম শুরু হয়। এক্ষেত্রে হোয়াইট রুট ফাঙ্গি এর বিভিন্ন প্রজাতিগুলোকে ব্যবহার করা হয়। তো এই যে আহ, আমাদের ফাঙ্গি ব্যবহার করে যে মাইক্রো রেমিডিয়েশন ঘটানো হচ্ছে, সেখানে কোন ফাঙ্গাসকে ব্যবহার করা হয়, মনে রাখবে হোয়াইট রুট ফাঙ্গিকে ব্যবহার করা হয়, সাদা মূলযুক্ত এক প্রকারের ছত্রাককে ব্যবহার করা হয়। এই ফাঙ্গিতে শরীরে মেটাবলিক কমপ্লেক্স রাসায়নিক লিগনিন থাকে যা তাদের হজমে সাহায্য করে। এই ফাঙ্গিরা পরিবেশের বিরূপ অবস্থা যেমন উচ্চ তাপমাত্রা, পিএইচ, আর্দ্রতা সহ্য করে বেঁচে থাকতে পারে। এখানে কি হজম করছে, দূষিত পদার্থ। এই ধরনের ফাঙ্গাসগুলো দূষিত পদার্থকে শোষণ করে এবং সেই দূষিত পদার্থ যেহেতু তাদের শরীরের মধ্যে রাসায়নিক পদার্থ লিগনিন, লিগনিন নামক এক প্রকার রাসায়নিক পদার্থ থাকে, সেই লিগনিন নামক পদার্থের মাধ্যমে তারা কিন্তু তাদের শরীরের মধ্যে থাকা এই দূষিত পদার্থগুলোকে হজম করে ফেলে। বোঝা গেল? আচ্ছা দেখো, বিভিন্ন ফাঙ্গি হলো কি, স্যাগিমেন আর্সেনিক ক্যাডমিয়াম পারদ দূষণে কাজ করে। হ্যাঁ, তো এই স্যাগিমেন নামক এক প্রকারের ফাঙ্গাস বা ছত্রাক আছে, সে আর্সেনিককে, ক্যাডমিয়ামকে, পারদকে নিজের শরীরের মধ্যে খেয়ে ফেলে এবং সেগুলোকে হজম করে কম দূষিত পদার্থে পরিণত করে ফেলে। ওকে, স্যাগিমেন। আচ্ছা, তারপর দেখো এলাম অয়েস্টার নামক এক প্রকারের ফাঙ্গাস রয়েছে, সে কাঠ সংরক্ষণের কাজে লাগে। হ্যাঁ, এই এলাম অয়েস্টার নামক এই যে ফাঙ্গাস, এটা কাঠের মধ্যে রাখলে কাঠটা নষ্ট হয় না। আচ্ছা, ফোনিক্স অয়েস্টার নামক এক প্রকারের ফাঙ্গাস রয়েছে, সে ক্যাডমিয়াম, তামা, টিএনটি দূষণের কাজ করে। টিএনটি হচ্ছে বিস্ফোরক দ্রব্য। তো এই সমস্ত জিনিসগুলোকে সে অ্যাবজর্ব করে নিজের শরীরের মধ্যে লিগনিনের মাধ্যমে সেগুলোকে হজম করে ফেলে। ওকে, প্লাজমোডিয়াম পুটিটা এবং রয়েছে, প্লাজমোডিয়াম পুটিটা, এটা খুব ইম্পর্টেন্ট অয়েল স্পিলের ক্ষেত্রে। অয়েল স্পিল অর্থাৎ কি, ধরো সমুদ্রের জলের মধ্যে তেল ছড়িয়ে গেল, তাহলে সেই তেল তো সমুদ্রের জলের সাথে মেশে না কো, তো সেই তেল যাবজ্জীবন ভাসতে থাকে জলের মধ্যে এবং এর ফলে জলজ প্রাণীর প্রচুর ক্ষতি হয়। তো সেখানে যদি এই প্লাজমোডিয়াম পুটিটা নামক এই ছত্রাক ছেড়ে দেওয়া হয় প্রচুর পরিমাণে, তারা কি করছে, অয়েল স্পিলের এই যে তেল সেটাকে খেয়ে ফেলে এবং সেটাকে তাদের শরীর থেকে আবার পুনরায় বেশ কিছু প্রসেসের মাধ্যমে নিষ্কাশনও করা যায়। অর্থাৎ ঠিক যেমন ধরো ঘরের মেঝের মধ্যে জল পড়ে গেল, তো সেখানে অ্যাবজর্ব করবে এমন কোনো কিছু, ধরো যে স্পঞ্জগুলো হয়, তো সেরকম কোনো স্পঞ্জ তুমি ফেলে দিলে, স্পঞ্জের মধ্যে জলটা অ্যাবজর্ব করে গেল, তারপর আবার তুমি সেটাকে নিংড়ে নিলে। তো ঠিক এই জিনিসটাই করা হয় প্লাজমোডিয়াম পুটিটা থেকে। অয়েল স্পিল অর্থাৎ সমুদ্রের জলে যখন তেল ছড়িয়ে পড়ে তখন সেখানে প্লাজমোডিয়াম পুটিটা নামক এই সমস্ত ছত্রাকগুলোকে ছেড়ে দেওয়া হয়, তারা তেলটাকে খেয়ে ফেলে এবং পরবর্তীতে বিভিন্ন রাসায়নিকের মাধ্যমে এই সব ছত্রাকদের দেহ থেকে তেলটাকে আবার বের করে নেওয়া যায়। ওকে, তো অয়েল স্পিলের সময়তে কোন ছত্রাকের সাহায্য নেওয়া হয়, মনে রাখবে প্লাজমোডিয়াম পুটিডা। সমুদ্রের তৈলাক্ত দূষণ আটকাতে প্লাজমোডিয়াম পুটিডা নামক ছত্রাক ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আসি ইনসিটু বায়োরেমিডিয়েশন আর এক্সিটু বায়োরেমিডিয়েশন। ইনসিটু আর এক্সিটু সংরক্ষণ তোমাদের নিশ্চয়ই মনে আছে। ইনসিটু সংরক্ষণ মানে কি, নিজের জায়গাতে, আর এক্সিটু মানে নিজের জায়গার বাইরে। ঠিক এখানেও একই হবে। ইনসিটু বায়োরেমিডিয়েশনে কি হচ্ছে দেখো, এই প্রক্রিয়াতে বর্জ্য পদার্থ যেখানে রয়েছে সেই স্থানেই এর ট্রিটমেন্ট করা হচ্ছে। বোঝা গেল? এবং কম দূষিত বর্জ্য পদার্থে পরিণত করা হয়। যেমন একটি দূষিত জলাশয়ে এর বর্জ্য পদার্থকে বায়োফিল্ট্রেশন পদ্ধতির মাধ্যমে সেখানেই কম দূষিত পদার্থে পরিণত করা হচ্ছে। আর এক্সিটুর ক্ষেত্রে ঠিক এর বিপরীত হচ্ছে, যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে দূষিত মৃত্তিকা বা জলকে সেই অঞ্চলে শোধন না করে অন্য জায়গায় স্থানান্তর। আমি একটা সহজ উদাহরণ বলি, ধরো তোমার বাড়ির পাশে একটা পুকুর বা একটা ছোট জলাশয়ের মতো রয়েছে, সেখানকার জলটা পচে গেছে, প্রচণ্ড দুর্গন্ধ আসছে, তো তুমি সেখানে বেশ কিছু ব্যাকটেরিয়া, বেশ কিছু জলজ উদ্ভিদ এবং বেশ কিছু রাসায়নিক পদার্থ ফেলে দিলে এর ফলে সেই জলটা পরিশুদ্ধ হয়ে গেল। দেখবে যখন মাছ চাষ করে, দেখবে মাছের জলের মধ্যে মাঝে মাঝে চুন দেওয়া হয়। হ্যাঁ, তো এই চুন দেওয়ার ফলে জলকে পরিষ্কার করা হয়। অর্থাৎ তুমি তোমার বাড়ির পাশের পুকুরের জলকে তোমার বাড়ির ভেতরে নিয়ে এসে পরিষ্কার করনি, পুকুরের মধ্যে তুমি এমন কিছু ব্যাকটেরিয়া বা ছত্রাকের মাধ্যমে সেটাকে পরিষ্কার করেছো। অর্থাৎ যেখানে দূষিত পদার্থ ছিল পুকুরে, সেখানেই তুমি সেটাকে পরিষ্কার করলে। এটা হচ্ছে ইনসিটু বায়োরেমিডিয়েশন।
আর যখন তোমার বাড়ির পাশে, ধরো তোমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, তো তোমার মুর্শিদাবাদ বাড়ি, তো মুর্শিদাবাদের কোনো একটা জলাশয়ের জলকে আমি একটা ট্যাঙ্কে করে ভরে নিয়ে এলাম এবং মুম্বাইয়ে নিয়ে গিয়ে সেখানে পরিশ্রুত করলাম, পরিশ্রুত করে আবার এসে তোমার বাড়ির পাশে মুর্শিদাবাদের ওই পুকুরের মধ্যে সেই পরিশ্রুত জলটা ঢেলে দিয়ে গেলাম, এটা হচ্ছে এক্সিটু বায়োরেমেডিয়েশন। বোঝা গেল? তাহলে যে কোনো দূষিত পদার্থকে যেখানে সেই দূষিত পদার্থটা রয়েছে সেখানেই তার ট্রিটমেন্ট করবে, সেটাকে ইনসিটু বায়োরেমেডিয়েশন বলবে। আর যখন সেই দূষিত পদার্থকে অন্য কোথাও নিয়ে গিয়ে সেটাকে কম দূষিত পদার্থে পরিণত করে আবার সেই নিজের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবে, সেটাকে বলা হচ্ছে এক্সিটু বায়োরেমেডিয়েশন। এবার বলো এই দুটো বোঝা গেছে কিনা? এই দুটো বোঝা গেছে, ইনসিটু বায়োরেমেডিয়েশন, এক্সিটু বায়োরেমেডিয়েশন। বোঝা গেছে? কোনো সমস্যা? ওকে, ভেরি গুড। বেশ, পরবর্তীতে যাই। দেখো, আচ্ছা, এক্সিটু এটা যেটা বললাম যে স্থানান্তর করে নিয়ে গিয়ে সেখানে তার ট্রিটমেন্ট করা হয়, অন্য একটা জায়গাতে দূষিত পদার্থকে প্যাক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে গিয়ে তার চিকিৎসা করা হচ্ছে, সেই দূষিত জল এবং মাটি অপেক্ষাকৃত কম দূষিত জল এবং মাটিতে পরিণত করা হয়। আচ্ছা, যেহেতু ওই জল এবং মাটিকে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে গিয়ে তারপর বায়ো রেমিডিয়েশন ঘটানো হচ্ছে, তাই এই পদ্ধতিকে এক্সিটু বায়ো রেমিডিয়েশন বলা হচ্ছে। আচ্ছা, বায়ো রিয়েক্টর নামক একটা যন্ত্র রয়েছে, যেমন এই যে দেখতে পাচ্ছ যন্ত্রটা, তো মনে রাখবে বায়ো রিয়েক্টর নামক যন্ত্রের মাধ্যমে অন্য জায়গা থেকে নিয়ে আসা জল এবং মাটিকে দূষণমুক্ত করা হয়। ওই যে বললাম তোমার বাড়ির পাশের পুকুরের জলটা দূষিত হয়ে গেছে, আমি সেই পুকুরের জলটাকে একটা এরকম ব্যারেলের মধ্যে ভরে নিয়ে এসেছি, আমি সেই ব্যারেলটাকে নিয়ে গেছি কোথায়, ধরো চেন্নাই নিয়ে গেছি, চেন্নাই নিয়ে গিয়ে সেই দূষিত জলটাকে আমি শুদ্ধ জলে পরিণত করব এবং তোমার পুকুরের মধ্যে আবার ফেলে দিয়ে যাব। তো চেন্নাই এই দূষিত জলটা নিয়ে গিয়ে আমি এই যন্ত্রটার মধ্যে ভরে দিই সেই জলটাকে, যেমন এই যে হলুদ রঙের দেখতে পাচ্ছ দূষিত জল ভরা রয়েছে, এবং এই যন্ত্রে এবার বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু প্রয়োগের মাধ্যমে এটাকে কি করা হচ্ছে, নর্মাল অর্থাৎ কম বিষাক্ত জলে পরিণত করা হচ্ছে। ঠিক আছে, এই যন্ত্রটার নাম কি? এই যন্ত্রটার নাম হচ্ছে বায়োরিঅ্যাক্টর। বায়োরিঅ্যাক্টর। তো একটা প্রশ্ন আসতে পারে, মনে রাখবে, এক্সিটু বায়োরেমিডিয়েশন প্রক্রিয়াতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? তাহলে বায়োরিঅ্যাক্টর। বায়োরিঅ্যাক্টর কি? একটা যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে বিষাক্ত মাটি কিংবা বিষাক্ত জলকে ভরে দেওয়া হয় এবং সেই যন্ত্র বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেই বিষাক্ত মাটিকে বা বিষাক্ত জলকে শুদ্ধ মাটি বা শুদ্ধ জলে পরিণত করে। এই যন্ত্রটা হচ্ছে বায়োরিঅ্যাক্টর। আচ্ছা, এইটুকু পর্যন্ত বোঝা গেল কিনা বলো? এরপরে কয়েকটা প্রশ্ন রয়েছে, আমরা আলোচনা করব। বোঝা গেছে বায়ো রেমিডিয়েশন যতটা পড়ালাম আজকে? বলো, কারো কোথাও সমস্যা আছে? রবীন্দ্রনাথ, কোনো সমস্যা? ওকে, শিল্পা, গোলাম, সৌভিক, বাকিটা একটু বলবে, কেউ যদি কোথাও একটু বুঝতে না পারো সেটাও বলবে, তাহলে প্রশ্নপত্র আলোচনা করব তারপর। ওকে, বেশ, এবার প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে সবাই নিজে, ঠিক আছে? বলো, এই যে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্ন বলো, কে বায়ো রেমিডিয়েশন পদ্ধতি আবিষ্কার করেন? বলো, বায়ো রেমিডিয়েশন পদ্ধতি কে আবিষ্কার করেন? অ্যান্সার করো। বি। বি। বি, জর্জ একদম, রবিনসন। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, জর্জ এম রবিনসন। চলো, তারপরে বলো, এক নম্বর কাউন্ট করবে যারা যারা বলেছো। 2 নম্বর বলো এটাকে, সামুদ্রিক অয়েল স্পিল নিষ্কাশনের জন্য কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় এদের বি মধ্যে? হবে, প্লাজমোডিয়াম এই পান্টা। হবে। বলো, অয়েল স্পিলের জন্য সবাই সি, কমেন্টে লেখো, ঠিক আছে? যারা যারা মুখে এই বলছো, হবে সি। মুখে বলো, অসুবিধা নেই, তার সাথে স্যার কমেন্টে কমেন্টে লিখো। করলে ভালো হয়। হ্যাঁ, কমেন্টে লেখো, তাহলে সুবিধা হবে, কারণ তুমি মুখে বললে সবাই শুনে ফেলবে সেটা। হ্যাঁ, এবং একজন সি বললে সবাই সি বলবে, একজন বি বললে সবাই বি বলবে। আচ্ছা, 2-এর এ বি সি এরকম করে লেখো। আচ্ছা, আমাদের সৌভিক বলছে এ, আচ্ছা এটা আগেরটা সম্ভবত। গোলাম বলছে 2-এর সি, অভিজিৎ কুন্ডু, অভিজিৎ বলছে সি, চন্দন বলছে এ, সৌভিক বলছে সি, ওয়াহিদা বলছে সি। বাকিটা কই? বাকিদের কমেন্ট কই? সামুদ্রিক অয়েল স্পিল নিষ্কাশনের জন্য কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? সমুদ্রে তেল পুড়ে গেলে ওই যে বললাম সেই ব্যাকটেরিয়া ছেড়ে দেওয়া হয় এবং তারপর সেই ব্যাকটেরিয়া থেকে নিগড়ে আবার তেলটা বের করে নেওয়া হয়। এদের মধ্যে কোন ব্যাকটেরিয়া সেটা? আচ্ছা, অভিজিৎ পর্যন্ত লাস্ট কমেন্ট, 2-এর সি একদম। এখানে পুটিডা, এই কথাটা মনে রাখবে, পুটিডা। সঠিক উত্তর হবে অপশন সি, প্লাজমোডিয়াম পুটিডা। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স নয়, প্লাজমোডিয়াম পুটিডা।
প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স অন্য রোগের একটা ব্যাকটেরিয়া। আচ্ছা পরে, তারপর দেখো 3 নম্বরটা বলো, বায়ো রেমিডিয়েশনের জন্য বায়ো রেমিডিয়েশনের জন্য ব্যবহৃত হয় কোনটা এদের মধ্যে? বলো, এদের মধ্যে কোনটাই, বানানটা একটু ভুল আছে, এটাকে আবার আলাদা কিছু ভেবো না, এটা ওই বায়ো রেমিডিয়েশনটাই লিখতে চেষ্টা করা হয়েছিল, এই টয়ে কারটা বাদ দাও। বলো, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি নাকি সবগুলোই, কি কি ব্যবহার করা হয় বায়ো রেমিডিয়েশন প্রসেসে? ওকে, মাসুমা বলছে ডি, চন্দন বলছে ডি, খোস বলছে ডি, তারপরে কে রয়েছে ওটা, গোলাম বলছে ডি, শিল্পা বলছে ডি, অভিজিৎ বলছে ডি, রবীন্দ্রনাথ বলছে ডি, অভিজিৎ কুন্ডু বলছে ডি, মাসুমা বলছে ডি। একদমই তাই, সঠিক উত্তর হবে উপরের সবগুলো। বায়ো রেমিডিয়েশন আমরা ব্যাকটেরিয়াকেও ব্যবহার করি, অ্যালগি শৈবালকেও ব্যবহার করি, ফাঙ্গিকেও ব্যবহার করি, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। চলো পরবর্তী 4 নম্বর প্রশ্ন বলো, বিষাক্ত শিল্প বর্জ্য পদার্থকে কম বিষাক্ত বা অবিষাক্ত যৌগে রূপান্তর করার যে প্রক্রিয়া সেটাকে কি বলা হয়? অ্যান্সার করো, এটা খুবই সহজ প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলি পরীক্ষাতে তোমরা পাবে। যদিও বায়ো রেমিডিয়েশন থেকে 23-এ একটাও প্রশ্ন দেয়নি, 24-এ দিতেই পারে। 4-এর ডি, সবাই বলছে 4-এর ডি, ওয়াহিদা, চন্দন, অভিজিৎ, সৌভিক, মাসুমা, অভিজিৎ কুন্ডু, ঘোষ, শিল্পা, গোলাম, সবাই বলছে 4-এর ডি। একদম, এই প্রসেসটাকে বলা হয় বায়ো রেমিডিয়েশন প্রসেস। তারপরে 5 নম্বর অ্যান্সার করো, 5 নম্বর, যে প্রক্রিয়ায় কেঁচো জীবাণু বিয়োজ্য কঠিন বর্জ্য পদার্থের পচন ঘটায় তাকে কি বলে? বলো, এই যে অপশন ডিটাকেও দেখো, হ্যাঁ, কেঁচো জীবাণু বিয়োজ্য কঠিন, এটা তোমরা বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা পড়েছো, তখন আগের দিন ক্লাসে তোমরা এটা পড়েছো। বলো 5-এর কি হবে? অভিজিৎ প্রামাণিক বলছে, অভিজিৎ প্রামাণিক, প্রামাণিক না পরামাণিক যাই হোক কিছু একটা ইয়ে হয়, প্রামাণিক কি সম্ভবত, তাই তো অভিজিৎ? অভিজিৎ বলছে বি, গোলাম বলছে ডি। অভিজিৎ কি বি ভুল করে লিখলে ডি লিখতে গিয়ে? সবাই ডি বলছে, তুমি একা বি, চলো দেখা যাক। আচ্ছা, এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ভার্মি কম্পোস্টিং। আমরা বলেছিলাম যে ভার্মি মানেই হচ্ছে কেঁচো, ভার্মি মানেই হচ্ছে কেঁচো, ঠিক আছে। পরবর্তী 6 নম্বর বলো, মৃত উদ্ভিদ ও প্রাণীর জৈব নাইট্রোজেনের বিয়োজিত হয়ে অ্যামোনিয়ায় পরিণত হওয়া প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? অ্যামোনিয়াতে পরিণত হচ্ছে, তাহলে এটাকে কি বলা হবে এই প্রসেসটাকে? এটা একটু বুদ্ধি খাটাও, দেখো পেরে যাবে। ঘোষ বলছে অপশন এ, মাসুমা বলছে অপশন এ, শিল্পা বলছে অপশন এ, চন্দন বলছে অপশন এ, গোলাম বলছে অপশন এ, আর কই ওয়াহিদা বলছে অপশন এ, সৌভিক বলছে অপশন এ। বাকিদের অ্যান্সার কই? অভিজিৎ বলো, অভিজিৎ, আগেরটা ভুল হলো, এটা বলো, ছয়টা। অভিজিৎ প্রামাণিক বলো, অভিজিৎ কুন্ডু, অভিজিৎ প্রামাণিক, আরেকটা আছে অভিজিৎ, তিনটে রয়েছে আমাদের। এখানে সঠিক উত্তর কি হবে? অ্যামোনিয়াতে পরিণত হচ্ছে, তাহলে এটাকে বলবো আমরা অ্যামোনিফিকেশন প্রক্রিয়া। যদি নাইট্রোজেনে পরিণত হতো তাহলে সেটা হতো নাইট্রিফিকেশন প্রক্রিয়া। ওকে, নেক্সট দেখো। অ্যামোনিয়া থেকে স্যার অ্যামোনিফিকেশন। হ্যাঁ, তারপরে 7 নম্বরটা বলো, বায়োরেমিডিয়েশনের অন্তর্গত যে প্রক্রিয়ায় দূষিত জলকে শোধন করা হয়, জল শোধনের কথা বলা হচ্ছে, বলো, ফাইটো ডিগ্রেডেশন, ফাইটো স্টিমুলেশন, ফাইটো স্টেবিলাইজেশন নাকি রাইজো ফিল্টারেশন? জল শোধন করা হয়, 7 নম্বর অ্যান্সার করো। 7-এর গোলাম বলছে অপশন ডি, বাকিটা বলো। ওয়াহিদা বলছে ডি, চন্দন বলছে ডি, শিল্পা বলছে ডি, সৌভিক বলছে ডি, অভিজিৎ কুন্ডু তুমি বলছো ডি, অভিজিৎ প্রামাণিক তুমি বলছো ডি, ঘোষ বলছে ডি, সবাই বলছে ডি। চলো, এখানে হচ্ছে রাইজো ফিল্টারেশন। একদম, যেহেতু আমরা এখানে দূষিত জল, এই জল শব্দ পেয়েছি, তার মানে জলকে ফিল্টার করা হয়, আমরা ফিল্টারের মধ্যে জলই রাখি, কখনো মাটি বা বাতাস রাখি না, তাই না? তো পরবর্তীকালে দেখো, পরবর্তী প্রশ্ন আমাদের, ফাইটো ভোল্টারাইজেশন প্রক্রিয়াতে দূষিত পদার্থকে উদ্ভিদ শেষে কিসে পরিণত করে? ভালো করে শোনো টার্মটা, ফাইটো ভোল্টারাইজেশন, ভোল্টারাইজেশন বলো, কি কিসে পরিণত হয় এটা? অ্যান্সার করো, এখনো পর্যন্ত পাইনি কারো অ্যান্সার। গ্যাস, বলো, 8 নম্বর প্রশ্ন বলো। গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ, কে বললে তুমি? গলাটা চেনা চেনা লাগলো, বুঝতে পারলাম না। খোস, আচ্ছা খোস, বেশ।
হ্যাঁ, গোলাম বলছে হাতে ডি, ঘোষ বলে দিয়েছে গ্যাসীয় পদার্থ, একদম তাই। এটা কোন প্রসেসের মাধ্যমে করে বলো তো ঘোষ? উদ্ভিদ কোন প্রক্রিয়ার মাধ্যমে এই প্রসেসটা ঘটায়, ফাইটো ভোল্টালাইজেশন? স্যার এটা গ্যাসীয় হবে। গ্যাসীয় তো হবে। কোন সমুদ্র পদ্ধতিতে ঘটায়? বুঝে গেলাম স্যার, বুঝে সমুদ্র গেলাম। প্রক্রিয়া। হ্যাঁ, বাষ্পমোচন, এই তো, বাষ্পমোচন পদ্ধতিতে। ভেরি গুড, সমুদ্র বাষ্পমোচন। পদ্ধতিতে পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে বাইরে বের করে হুম দেয়। হুম, একদম। 9 নম্বর বলো। ফাইটোস্টিমুলেশন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? ফাইটোস্টিমুলেশন, এখানে স্টিমুলেট হয়, স্টিমুলেট হলেই কি হবে, কাজটা কি হবে, দ্রুত হবে, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর। দেখো, স্টিমুলেশন মানে স্টিমুলেট করা, উদ্দীপিত করা। এখানে জীবাণুরা স্টিমুলেট হয় এবং বড় বড় দূষিত পদার্থ থেকে ছোট ছোট দূষিত পদার্থে পরিণত হওয়ার এই যে কাজটা, সেই কাজটা দ্রুত হয়। ওকে, তো এখানে অপশন এ হবে সঠিক উত্তর। আচ্ছা, লাস্ট প্রশ্ন আমাদের বলো, এক্সি2 বায়োরেমেডিয়েশনে ব্যবহৃত যন্ত্রটার নাম কি? এ হবে। এ? অপশন সি। না না, সি সি, বাইরে আচ্ছা, একটা। বাকিটা লেখো। অপশন সি বায়ো। সি স্যার, বাইরে। একদম, তাহলে এক্ষুনি সৌভিক আমাদের বলছে অপশন এ ভুল হয়ে যেত, অপশন সি হবে সঠিক উত্তর, বায়োরিয়েক্টর। সাইক্লোন সেপারেটর বলো কোন দূষণে ব্যবহৃত হয়? জল। না, বায়ু দূষণে। বায়ু দূষণ। হ্যাঁ সাইক্লোন মানে তো বায়ু হবে। হ্যাঁ, আমি এই তো, বলছিলাম এই স্যার। তো, কে কে তাই না? বললো এটা গো? উপস্থিত বুদ্ধিটা চিন্তা করো, কে বললো এটা? অভিজিৎ? আমি হ্যাঁ। হ্যাঁ, বুঝতেই পারলাম। একদম, সাইক্লোন মানেই তো বায়ু। ঠিক এরকম ভাবেই চোখ কান নাক খোলা রাখবে পরীক্ষা হলে। বেশ, এত দূর অবধি ছিল আমাদের আজকের ক্লাস। রেকর্ড ক্লাস পেয়ে যাবে, পিডিএফ দিয়ে দিচ্ছি। কারো কোনো সমস্যা থাকলে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো এবার। ওকে, আশা করি বোঝা গেছে। বলছি টেটের রেজাল্ট কবে দেবে? টেটের রেজাল্ট দেবে মোটামুটি তোমার আগস্ট ধরে নাও, আগস্টের মধ্যে বেরিয়ে যাবে আশা করি। এখন থার্ড ফেজের কাউন্সিলিং নিয়ে পর্ষদে সাংঘাতিক হাঙ্গামা। কিন্তু না নাম্বার হলে কত তো বাড়বে বলে সেপ্টেম্বরে মনে আর হচ্ছে? বিজ্ঞপ্তি বেরোতে পারবে না। সেপ্টেম্বরে, হ্যাঁ, সেটাই তো। তোমার একটা রেজাল্ট না দিয়ে অন্য আবার ডিসেম্বরে একটা পরীক্ষা টেটের। ঘোষণা করেছে। হুম হুম, দিয়ে দেবে, চিন্তা নেই, সন্তোষদা সব বলছি কিছু ঠিক। নাম্বার বাড়বে তো? কিসে, 22-এ না 23-এ? 23 23। 23-এ তো 2 নম্বর অলরেডি বেড়ে গেছে শুনেছো। আর বাদ বাকি সাবজেক্টগুলোর খবর এখনো লিক হয়নি। সিডিপি আর আরেকটা কি ছিল, ইভিএস নাকি, সম্ভবত আমি ভুলে গেছি। সিডিপি আর ইভিএস এ 2 নম্বর বেড়েছে সবার। দুটো প্রশ্ন ভুল ছিল আর কি। বাংলাতে মনে হয় একটা বাড়বে, ওটা প্রশ্নটা ভুল আছে তো। কোনটা বলো তো? ওই যে একটা কি প্রশ্ন ভুল ছিল। ওই নাসিক্য বর্ণ না কি ছিল ওটা? ঘোষ না হ্যাঁ অঘোষ, হ্যাঁ হ্যাঁ, ঘোষ অঘোষ। ওখানে একটা ছিল। আচ্ছা, দেখা যাক মোটামুটি কত দাঁড়াচ্ছে খোঁজ তোমার। দেখা যাচ্ছে। শর্টেজ আমার কত? 79 হয়েছে। 79। তুমি ইউ আর নাকি? হ্যাঁ ওবিসি। ওবিসি, আচ্ছা। ওবিসি। তিনটে নম্বর, আর 3টে নম্বর। কপাল ভালো হলে হয়ে যাবে। হয়েছে, আমাদের আবুলের হয়ে গেছে 23-এ, আর ওদিকে মেঘনার হয়ে গেছে 23-এ। আরও কজন আমাকে বলেছিল, আমার ঠিক মনে নেই। হবে মোটামুটি 7-8 জন পাস করবে মনে হচ্ছে। দেখা যাক। ঠিক আছে। আচ্ছা, অভিজিৎ মিলিয়েছো 23-এ? অভিজিৎ কত হলো? না না, আমি মেলাইনি, আমি অনেক দুর্বল, আর মেলাবো না। আর মেলাবে না, একবারে তুমি রেজাল্ট চেক করবে। আমি রোল নাম্বার দিয়ে চেক করব। আচ্ছা, ঠিক আছে। সৌভিকের কত হচ্ছে, মিলিয়েছো 23-এ? সৌভিক, মাসুমা? স্যার আমার টেলিগ্রাম স্যার 60 60। 60, আচ্ছা। আমার 76 হচ্ছে। সৌভিক কি ঘাবড়ে গেছিল নাকি পরীক্ষার হলে? এত কম? 76 মাসুমা? মাসুমারও তো চান্স আছে। ডাকো ডাকো, ঈশ্বরকে ডাকো, হয়ে গেলেই বাস বেঁচে যাও। হয়ে গেলে বাঁচবে না, সে আবার এক নতুন জ্বালাতে পড়বে ইন্টারভিউ নিয়ে। সুরভি দিয়েছিলে 23-এ? সুরভি, স্যার অভিজিৎ তো আপার কোনো দিয়েছিল। খবর আছে? না স্যার।
সুরভি 23-এ পরীক্ষায় দাওনি? স্যার শরীর খারাপ ছিল সেই জন্য। আচ্ছা। আপারের খবর অভিজিৎ, আপারের খবর বলতে আপারের এখন নিয়োগ দুর্নীতিতে বিরাট জট লেগে গেছে। হ্যাঁ, মানে এমন 3-4 মাস স্কুল যাচ্ছে, তারা এখনো মাইনে পাচ্ছে না, এরকম অবস্থা। নতুন আপারের কোনো খবর নেই। তাতে আবার বলছে 50% নিয়োগ করবে না রাজ্য সরকার, শুনেছো তো, এই পরশুদিন বলছে। তাহলে কি করবে? যাই হোক, একবার পাসটা করে রেখে দিতে হবে, ঠিক আছে? তারপরে একবারে 40 বছর বয়স পর্যন্ত এখন ইন্টারভিউ দাও, কপালে থাকলে হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে 23-এর রেজাল্টটা দিয়ে দেবে খুব তাড়াতাড়ি তোমাদের। এই যে একটা অ্যান্সার কি দিয়েছে, তো ওখান থেকে হার্ডলি 5 নাম্বার ধরতে পারো, হার্ডলি, তবে খুব কম, 5 এত বাড়ে না, 3-4 মোটামুটি বাড়ে। 2+ বাড়বেই বাড়বে, এটাকে ধরে রাখো, যা আছে তার থেকে তোমাদের 3-4 নম্বর বাড়ে। তবে এই যে 7 নম্বর 8 নম্বর এরকম বাড়ার চান্স কম, তো মোটামুটি 4-5 নম্বর যাদের শর্টেজ আছে, যদি কপাল ভালো থাকে, যে যে প্রশ্নগুলোতে অ্যাটেম্প করলি নম্বর দেবে, সেই সব প্রশ্নগুলো যদি তুমি না করে থাকো বা ভুল করে থাকো, তাহলে হয়ে যাবে তখন। হ্যাঁ, যেমন মাসুমার একটা চান্স আছে ভালো। স্যার প্রাইভেটে অ্যাপ্লাই করলে কি ইন্টারভিউর মাধ্যমে হয় না ওটা এক্সামের দিয়ে হয়? প্রাইভেট মানে প্রাইভেট স্কুলের কথা বলছো? প্রাইভেটে, হ্যাঁ হ্যাঁ, যেগুলো ওখানে ওদের সিবিএসসি বোর্ড। সিবিএসসি, ওখানে সিটেট ক্র্যাক করতে হয় তোমাকে। মানে আচ্ছা, প্রাইভেট না স্কুল মানে যদি ডিএলএড করে, কেভিএস এগুলোর কথা ডিএলএড, বলছো কি তুমি? হ্যাঁ কেবি স্কুল আর প্রাইভেট যে সিবিএসসি বোর্ড গুলো আছে। হ্যাঁ, ওরা প্রাইভেটের যে বোর্ডগুলো রয়েছে, স্বায়ত্তশাসিত যে সংস্থা, ওরা তোমার সিটেট ক্র্যাকের সার্টিফিকেট নেয়। আর বেশিরভাগ ক্ষেত্রে বিএড নিত, তো এখন সম্ভবত ডিএডও নিচ্ছে ওরা। হ্যাঁ, তো সিটেট পাসের সার্টিফিকেট থাকলে তুমি অ্যাপ্লাই করবে। আর ডিএসএসবি কেভিএস এগুলোর জন্য সেপারেট পরীক্ষা দিতে হয়, ওগুলো তো সরকারের অধীনস্থ, তবুও কন্ট্রাকচুয়াল, যদিও 3 বছরের। স্যার ডিএভি তে কিছুদিন আগে নিয়োগ হলো, আমার 3 জন বন্ধু পেলো, আমাদের মধ্যে থেকে দেবারতী পেয়েছে। হ্যাঁ, ডিএভিতে, হ্যাঁ দেবারতী পেয়েছে, তারপর আমাদের এখানে সুমন পেয়েছে, সুমন কালকে আমাকে ফোন করেছিল, সুমন পরশু। দেবারতীও আমাকে বললো ওদের ফোন কি করে। প্রসেস নিয়োগে জানি না। হ্যাঁ, ভালো রকম স্যালারি আছে, মানে কোয়ার্টার দিয়েছে, খাবার দিয়েছে, তারপরে 28,000 স্যালারি দিচ্ছে, সাংঘাতিক হ্যাঁ কেবি ব্যাপার। কোয়ার্টার আছে। হুম হ্যাঁ, খুব ভালো ওটা। বেশ, ঠিক আছে, চলো তাহলে আজকে থাক এত দূর অবধি, আবার নেক্সট দিন দেখা হবে। কালকে হুম রয়েছে আমাদের বাংলা, কালকে তো বাংলা পেডাগজি শুরু হবে। বেশ ঠিক আছে, চলো শেষ করছি ক্লাসটা। স্যার বলছিলাম